This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দেখুন, আমাদের ভূত ভবিষ্যৎ সবই তো রাজনীতিময়। এবার ভূত মানে কি? ভূত মানে অতীত, ভবিষ্যৎ মানে সে তো বুঝতেই পারছেন। এবার গোটা বিষয়টার মধ্যে একটা সময়ের পার্থক্য রয়েছে, অর্থাৎ টাইম স্পেস এই বিষয়গুলো জড়িত। টাইম মেশিন লাগবে একটা, জানেন তো। এই গোটা বিষয়টা রাজনীতি এমন অদ্ভুতভাবে টাইম ট্রাভেল করে না, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, কখনো ভবিষ্যৎ থেকে সরাসরি অতীত। এই গোটা বিষয়গুলো রাজনীতি এত দ্রুত যাত্রা করে, তাই মনে হচ্ছে আমাদের একটা ওটার সঙ্গে মানে খেই রাখতে গেলে অন্তত একটা টাইম মেশিন লাগবে। আজকে ওরকম একটা টাইম মেশিন না থাকা সত্ত্বেও অতীত ভ্রমণ থেকে শুরু করি আর কি। একটা সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করি, যত ধর্মস্তত জয়। বাংলায় মানে সোজা বাংলায় এর মানেটা দাঁড়ায় ধর্মের পথে হাঁটলে জয় নিশ্চিত। এবার মহাভারতের 13 বার এই শ্লোকের কথা উল্লেখ আছে, ফলে এটা কিন্তু যে সে ব্যাপার নয়, ভালো একটা ব্যাপার আছে আর কি। যত ধর্মস্তত জয় শ্লোকটা, তাই মহাভারতের কথা ভেবেও আওড়াচ্ছি না আমরা, আওড়াচ্ছি একদম নিজেদের কথা হবে, আমার আপনার কথা হবে। কারণ কি জানেন, দেখুন অনেক কথাই তো ওই বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, কোরআন, যত কিছু আর কি অতীতের আছে সব কিছুতে লেখা টেখা রয়েছে। মহাভারতের 18টা পর্ব আছে, গীতায় আছে 700 শ্লোক, কিন্তু তার মধ্যে কটা শ্লোককে এভাবে রাজনীতি আপন করে নিয়েছে বলুন তো? বুঝলেন না? আরেকবার শুনুন, যত ধর্মস্তত জয়, মানে ধর্মের পথে হাঁটলে জয় যে নিশ্চিত, এটা বুঝেই কি এই লোকসভা ভোটে ধর্মটাকেই প্রধান ইস্যু করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও এই ব্যাপারে কিন্তু খুব একটা পিছিয়ে নেই। মানে এমনিতে যতই বিবাদ থাক, মত পার্থক্য থাক, এই ধর্মের বিষয়টা প্রধান বিরোধী দল বিজেপিরও কিন্তু খুব পছন্দ। তাই লোকসভা ভোটের প্রচারে আর সব কিছুকে পেছনে ফেলে দেখবেন শুধু ধর্ম নিয়েই কথা হচ্ছে। বিরোধীরা বলবেন যে ৫ম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের একাংশকে দোষারোপ না করতেন, তাহলে ধর্ম নিয়ে তারাও এতগুলো কথা টথা খরচ করতেন না। যদিও বসিরহাট টাউনে সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ একদম পুরোপুরি উল্টো কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সন্দেশখালি ছিল বিজেপির প্ল্যান এ, যে প্ল্যানটা ভেস্তে গেছে সন্দেশখালির মা বোনেদের সৌজন্যে। তাই এখন ধর্ম করে বিজেপি নাকি ভোটের বাজারে হিংসা পাকাতে চাইছে, অর্থাৎ তিনি ধর্মে নেই। তাহলে কিসে আছেন? ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। ममता दीदी जो शेख शाहजहां को कुछ भी नहीं कर सकता है, वो उल्टा हमारे साधु संत महात्मा का ऊपर आक्रमण शुरू किया। आज ममता दीदी ने जो रामकृष्ण मिशन और भारत सेवाश्रम का ऊपर जो अभद्र भाषा का व्यवहार किया है, उसका कारण पूरा पश्चिम बांग्ला में ये साधु महात्मा का ऊपर अत्याचार शुरू होने का संभावना है। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজের অংশীদার বলে ব্যবহার করতে চেয়েছিলেন, যাদের নিজের অংশীদার হিসেবে ব্যবহার করতে না পেরে অথবা ঠিকমতো না পেরে উনি এখন দাগিয়ে দিচ্ছেন। পশ্চিমবাংলায় কংগ্রেসের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, কখনো কাউকে এইরকম বিড়ম্বনায় পড়তে হয়নি। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি
তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। এবার রাজনীতির মজাটা কোথায় বুঝেছেন? বিরোধীরা বলছেন যে লোকসভা ভোটের ময়দানে এক পক্ষকে তোয়াজ করতে আরেক পক্ষকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের মতে হচ্ছে ধর্মকে ইস্যু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন বিজেপি ধর্মকে ব্যবহার করতে চাইছে, এর মধ্যে প্ল্যান এ প্ল্যান বি অনেক কিছু আছে। এবার আপনি কোন দিকে যাবেন? আপনার প্ল্যান এ প্ল্যান বি এ টু জেড সব তো ঘেঁটে গেছে। ধর্ম নিয়ে এখন আপনি মাথা ঘামাবেন, নাকি ওই সন্দেশখালির বা ধরুন এই চাকরি বাতিলের মতো সামাজিক ইস্যু নিয়ে মাথা ঘামাবেন? দেখুন, আপনাদের কাজটা বরঞ্চ একটু সহজ করে দিই। ভেবে দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সঙ্গে এই কার্তিক মহারাজের কথা প্রথম কবে বলেন? কবে মুখ্যমন্ত্রী ওই রামকৃষ্ণ মিশন বা ইসকনের ভূমিকা, মানে কয়েকজন সাধু সন্তের ভূমিকা, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন? 18ই মে শনিবার, ওই চতুর্থ দফা ভোটের 5 দিন পর, পঞ্চম দফা ভোটের আগে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে, সেই শাখার সাধক কার্তিক মহারাজের নাম প্রথম শোনা যায় তার মুখে। মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন কার্তিক মহারাজ নাকি তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দিয়েছেন। সাধু সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ নাকি ডাইরেক্ট পলিটিক্স করছেন। সেদিনেই কিন্তু রামকৃষ্ণ মিশনের এই আসানসোল শাখার কথাটাও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছিল। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? Come, come, my love, please don't say no, baby. Come, my love. ভি-গার্ডের এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। দেখুন, মুখ্যমন্ত্রীর এই কথার মধ্যেই কিন্তু আপনার আমার মনের মধ্যে যে প্রশ্নটা, তার উত্তরটা লুকিয়ে আছে। ওই আমরা ভাবছিলাম না যে কেন ওই বিভিন্ন সামাজিক বিষয়গুলো ছেড়ে ধর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন মুখ্যমন্ত্রী বা রাজনীতি ইন জেনারেল। এবার এইটার ব্যাপারে বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর এই যে এই বক্তব্য, সেটা আসলে ওই সংখ্যালঘু সম্প্রদায়কে কোথাও গিয়ে এই বার্তা দিতে যে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি কাউকে ছাড়ছি না, ওদের সঙ্গে নেই, কিন্তু এটা কোথাও গিয়ে সংখ্যালঘু ভোটটাকে কনসলিডেট করতে, একজোট করতে, নিজের তরফে রাখতে এই বক্তব্যটা তিনি রেখেছেন। এবার এটা শুনেও তো মনের মধ্যে একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক। এই চতুর্থ দফার ভোটে, মানে 13ই মে, সেখানে তো বহরমপুর, আসানসোলের মতো 8টা কেন্দ্র ছিল। এর মধ্যে ধরুন বহরমপুর, সেটা তো আবার কোথাও গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের ভোটিং পার্সেন্টেজ অনেক বেশি। সেইখানটায় তাহলে তার কোনো আগ্রহ ছিল না নাকি? ওখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন এতেই পুরো কাজটা হয়ে গেছে, এটাই যথেষ্ট। আরেকটা মতো আছে জানেন তো, ইউসুফ পাঠান নর্মাল কোর্সে বহিরাগত, এটা আপনারা সবাই জানেন। 2 জন বহিরাগতকে প্রার্থী করেছে তৃণমূল, একজন ইউসুফ পাঠান আর একজন কীর্তি আজাদ। এবার এই ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করা হচ্ছে, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে।
অনেকেরই ধারণা যে বহিরাগত নিয়ে বারবার বিজেপির এগেনস্টে আক্রমণ শানিয়েছে তৃণমূল, সেই তারাই এই বহিরাগতকে প্রার্থী করলে এটা কোথাও গিয়ে লোকের কাছে ব্যাপারটা মিসম্যাচ বলে মনে হতে পারে। এবং তার মধ্যে আবার অধীর রঞ্জন চৌধুরী, তার তুলনায় এমনিতে ইউসুফ পাঠানের নাম ডাক সব কিছু আছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যদি রাজনীতিক হিসেবে তার তুলনা করেন তাহলে তার নম্বরটা নিশ্চিতভাবেই অনেকটা কম থাকবে। তাই দেখে অনেকে কিন্তু আবার এটাও ধারণা করছেন আসলে এর মাধ্যমে কি হাজার হোক জোট সঙ্গী, তো ওই বৃহত্তর ক্ষেত্রে জোট সঙ্গী, এখানে কি সেই বন্ধুকৃত্য বা জোটকৃত্যই করলেন খানিকটা মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে প্রার্থী করে। এরকম বিভিন্ন প্ল্যান এ প্ল্যান বি, ওই যে শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, সেগুলো রাজনীতিতে সব ক্ষেত্রেই থাকে। এবার তাই জন্যে ওই সেই জন্যই হয়তো কোথাও গিয়ে মোদ্দা কথা হচ্ছে যে এই সংখ্যালঘুদের জন্য যদি কোনো বার্তা দেওয়ার দরকার থেকে থাকে, বা এই যে আক্রমণগুলো শানিয়েছিলেন কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ বা ওই রামকৃষ্ণ মিশন বা ইসকন, এদের কিছু সাধু সন্তের বিরুদ্ধে, এগুলোর পেছনে যদি মূল উদ্দেশ্যটা হয়ে থাকে ওই বার্তা দেওয়া, তাহলে তার লক্ষ্য কি শুধুই এই দক্ষিণবঙ্গের বাকি কেন্দ্রগুলো? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। যে জায়গায় ভোট বাকি রয়েছে সেই জায়গার সংখ্যালঘু ভোট এককাট্টা করতেই কি একটু ঝুঁকি নিলেন তৃণমূল নেত্রী? ওখানটায় হয়তো দরকার ছিল না। বহরমপুরের কার্তিক মহারাজ কিন্তু মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তৃণমূল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেই সবকটা অভিযোগই অস্বীকার করেছেন ভারত সেবাশ্রম সংঘের এই সাধক। এবার সেক্ষেত্রে গোটা বিষয়টা বুমেরাং বা একটু জটিল হয়ে গেল নাকি? ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন বা রামকৃষ্ণ মিশনের প্রতি যোগ্য সম্মান বা মর্যাদা বা শ্রদ্ধা নিশ্চিত করে আমাদের আছে। যে ব্যক্তির কথা বলা হচ্ছেন সেই ব্যক্তি বিশেষত ব্যক্তিগতভাবে বিজেপির সাথে তিনি কতটা যুক্ত, বিজেপির প্রচার কাজে কীভাবে তিনি নিজেকে নিযুক্ত করেন, কিভাবে তিনি বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেন, তার সক্রিয় রাজনীতিতে সংযুক্তিকরণ, তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। কার্তিক মহারাজ যে বলেছেন যে বুথ থেকে টিএমসির কর্মীকে বসতে দেওয়া হবে না, কার্তিক মহারাজ কোনো ডন নয়, কার্তিক মহারাজ কোনো রাজনৈতিক দলের নেতা নন, কার্তিক মহারাজ কোনো মস্তান নেই যে মস্তান বাহিনী দিয়ে আমি এটা প্রমাণ যদি দিতে পারে কোনো বুথ থেকে, বেলডাঙ্গার যে এতগুলি বুথ থেকে আমি টিএমসির এজেন্টকে ঘাড় ধরে বের করে দিয়েছি আমার নেতৃত্বে, তাহলে আমি মাথা পেতে নেব শাস্তি। এটা সম্ভব মিথ্যা, কোনো জায়গায় এরকম ধরনের কাজ কাণ্ডজ্ঞানহীন কথা আমি বলিনি। কে কার্তিক মহারাজ অতলি আমার মাথা ব্যথা না, কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না, তাকে নিয়ে এবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে। সে রাজনীতি দলের লোক, গেরুয়াধারী রাজনীতি দলের লোক, কখনো তৃণমূলকে সমর্থন করে, কখনো বিজেপিকে সমর্থন করে, সবাই জানে এটা। তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, যে জিনিসটা আমরা বারবার বলে এসছি না, মানে আলোচনাটা তো সেই জিনিসটা নিয়ে হচ্ছে, ধর্ম নিয়ে, তাই কয়েকটা বিষয় অন্তত পরিষ্কার করে সুস্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন রয়েছে। এবং এই তুলে ধরার প্রয়োজনটা কিন্তু পুরোপুরি আপনার আমার মতো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির থেকে। এটা আমরা তুলে ধরছি, বরঞ্চ সেটা আপনাদের মনের কথা নিশ্চিতভাবেই। আমরা সবাই কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি ধর্মটা হচ্ছে আসলে মানুষের বিশ্বাস, ধর্ম মানুষের অনুভূতি, আর কারোর কাছে ধর্ম শক্তি, যার কাছে যা। কিন্তু ধর্ম আসলে বহু ক্ষেত্রে মানুষের ভরসা। সেই ভরসার ভিত্তিটাও কিন্তু এক একজনের কাছে এক এক রকমভাবে, কিন্তু ভরসা আমরা শুধু জানি সব ধর্মই মানুষের ভালোর কথা বলে, সব ধর্মই মানুষের কল্যাণ করার কথা বলে। এই জন্যই তো মানুষের কাছে ধর্ম ভরসার জায়গা, নিজের মতো করে লোকে দেখে সেটাকে। কিন্তু সেই ভরসার জায়গাটাকে তাহলে রাজনীতিতে টেনে না আনলেই নয়। রাজনীতির সঙ্গে তো ভরসা জিনিসটা খুব একটা যায় না আজকাল, তাই না? এমনি রাজনীতির পাকে চক্রে ভগবান ভূত হয়ে যেতে পারেন, সে তো আমরা দেখতে পাচ্ছি। ফলে ধর্ম যে অধর্মে পরিণত হতে পারে এ আর নতুন কি।
সম্ভবত এই কারণেই রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরাই রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলার কথা বলেছে। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার রাইট টু ভোট সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, প্রথম যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণটা সানিয়েছিলেন ওই রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের কিছু মানে সাধুর বিরুদ্ধে, সন্ন্যাসীর বিরুদ্ধে, তারপরেও কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশন একদম চুপচাপ ছিল। অবশেষে তারা মুখ খুলেছেন এবং খুলেছেন TV9 বাংলার কাছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক খুব স্পষ্ট ভাষায় জানালেন, শুনলেন তো, যে তারা রাজনীতির ত্রিসীমানায় নেই এবং পাছে কেউ কোথাও গিয়ে এই প্রশ্নগুলো তোলে তাই তারা ভোট শুদ্ধ দেন না। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, রাজনীতি যারা করেন তারা কি এত সব ভাবেন? তাদের কাছে মানে পুরো ব্যাপারটাই রাজনীতির দৃষ্টিভঙ্গির থেকে দেখাতো। তাই সেই জন্যই বোধহয় ওই শনিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের একটা সম্পত্তিতে হামলার অভিযোগ ওঠে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর মন্তব্য তৃণমূলের গুন্ডাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। একটা জিনিস মনে হয় জানেন তো, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই চাননি যে এই ধরনের কিছু হোক। রাজনৈতিক যত বক্তব্য, পাল্টা বক্তব্য, এগুলো যতই থাকুক, এটা বিশ্বাস করা খুব কঠিন যে যার ওপরে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ভার রয়েছে তিনি কোথাও গিয়ে এইরকম কিছু বলবেন এরকম কোনো উদ্দেশ্যে। কিন্তু মুশকিল হচ্ছে ওই যারা গুন্ডা, যারা দুষ্কৃতী, তারা না সবসময় ওঁত পেতে বসে থাকে। একটা ফাঁক পেলেই সেই ফাঁকে নিজেদের কাজটা হাসিল করে নিতে চায়, যাতে দোষটা গিয়ে পড়ে অন্য কারোর ওপর। এটাই কিন্তু এক্ষেত্রেও তাই দেখছি। এবং তারপর যথারীতি যা হয়, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। হয়তো তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। আর তার মধ্যে আরও একটা জিনিস হয়েছে, যেখানে দুষ্কৃতী সেখানে পুলিশ, আর তার মধ্যে রাজনীতি, রোষপর্চ যোগ আর কি। আজ বঙ্গ বিজেপির নেতারা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সোচ্চার রয়েছেন এবং যার বিরুদ্ধে রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছিল ওই হামলার জন্য, সেই মূল অভিযুক্তকে এখনও 2 দিন কেটে যাওয়ার পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভাবতে পারছেন, একটা লোক এরকমভাবে সাধু সন্ন্যাসীদের ওপর কোথাও গিয়ে হামলা করলো, তার নেতৃত্বে হামলা হলো, তার নামে FIR হলো, এমনকি বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল। ভয়ের চোটে বিভিন্ন মঠ মিশনে গিয়ে এই সাধু সন্ন্যাসীরা তারা আশ্রয় নিয়েছেন। তারপরেও এই 2 দিন কেটে গেল, এটা গ্রেফতার করতে পারলো না পুলিশ। এবং অভিযোগটা কি জানেন, সেটা আরও খারাপ। কথাটা গ্রেফতার করতে পারেনি নয়, গ্রেফতার করেনি হবে। কেন বলছি, ঘটনা পরম্পরা একটু নজর রাখা যাক। শনিবার গভীর রাতে রামকৃষ্ণ মিশনের ওই শিলিগুড়ির সম্পত্তিতে হামলা হয়। অভিযুক্ত প্রদীপ রায় স্থানীয় এক বাসিন্দা, তার নামে অভিযোগ করেছেন ওই মিশনের সাধুরা। এবার মিশনের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল 5:30টায় FIR দায়ের করে ভক্তিনগর থানার পুলিশ। আর ঠিক এর 1 ঘন্টা পরে আরও একটা FIR দায়ের হয়। জানেন তো, এবারের FIRটা কার জানেন? ওই প্রদীপ, যিনি অভিযুক্ত, তার পাল্টা অভিযোগের ভিত্তিতে একটা FIR দায়ের করে নেয় পুলিশ। এবং সেক্ষেত্রে অভিযুক্ত কারা? মিশনের এক মহারাজ এবং কয়েকজন আবাসিক। মিশনের অভিযোগ পাওয়ার পরেও প্রদীপকে তার মানে সামনে পেয়েছিল পুলিশ। 1 ঘন্টা আগেই তো FIRটা হয়েছিল না, কিন্তু গ্রেফতার করেনি। অথচ পুলিশই জামিন, অযোগ্য, যোগ্য, এরকম সব মিলিয়ে 6টা ধারায় মামলা রুজু করে FIR দায়ের করেছিল ওই প্রদীপের বিরুদ্ধে। এটা তো গেল 1 নম্বর অভিযোগ।
2 নম্বর, প্রদীপের বিরুদ্ধে বন্দুক নিয়ে হামলার লিখিত অভিযোগ করেছে রামকৃষ্ণ মিশন, কিন্তু তবুও অস্ত্র আইনে মামলা রুজু করেনি পুলিশ। 3 নম্বর, প্রদীপের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত মানে মহারাজদের বিরুদ্ধেই 4 ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে SC ST অ্যাট্রোসিটি অ্যাক্টের মতো কড়া ধারাও রয়েছে। এমনই অবস্থা, ভাবুন তো, যে পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলছেন শাসক নেতারাও। সেবক রোডের ওই জমির গেট পুলিশ কিভাবে সিল করে দিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূলের সম্পাদক আইনজীবী অত্রি শর্মা। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। রাতে বাড়ির ভেতর জোর করে ঢোকা, সম্পত্তির ক্ষতি করা, অন্যকে আঘাত, চুরি, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র। রামকৃষ্ণ মিশনের অভিযোগ পেয়ে 6টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ, অথচ অভিযুক্তকে থানায় পেয়েও গ্রেপ্তার করল না সেই পুলিশই। অভিযোগের তীর ভক্তিনগর থানার দিকে। এখনও যে পুলিশও যে নিষ্ক্রিয়, এই যে পুলিশও যে এদেরকে কিছু গ্রেপ্তার করতে পারছে না, এর পেছনেও কিন্তু এই শাসক দলে অঙ্গুলি হেলনা আছে বলে আমার মনে হয়। উল্টে অনুপ্রবেশ, সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে রামকৃষ্ণ মিশনের মহারাজের বিরুদ্ধে। মামলা হয়েছে SC ST অ্যাট্রোসিটি অ্যাক্টেও। রামকৃষ্ণ মিশনের উপর নাকি হামলা হলো, যারা হামলার যাদের উপরে হলো তারা যখন অভিযোগ করলেন, সেই অভিযোগটা যে বেড়ে গেল, আক্রমণকারীর বিরুদ্ধে বেড়ে গেল। আর রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো সেটা সম্ভবত নন বেলেবল, আমি যতটুকু জানি। কোথায় তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ট্রিটমেন্ট করছেন হিন্দু সন্ন্যাসীদের। এটা যদি কোনো মসজিদে গিয়ে কেউ কোনো তৃণমূল নেতা কোনো মৌলবীকে পেটাতো, তাহলে এতক্ষণে দেখতে তাকে ধরে পারলে পরে আন্দামান নিকোবরের জেলে পাঠিয়ে দিত তৃণমূল কংগ্রেস সরকার। পুলিশ যেভাবে মিশনের জমির গেট সিল করে দিয়েছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। জায়গায় যা দেখলাম তাতে বলা হচ্ছে যে তদন্তের স্বার্থে নাকি তালাটা মেরে দেওয়া হয়েছে। একটা জমির মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে তদন্তের জন্য গেটের তালা মেরে দিতে হবে, এটা মনে হচ্ছে না যে আইনসম্মতভাবে কাজ হচ্ছে। পুলিশ গিয়ে তালা মেরে দিয়ে এই দুষ্কৃতীরা যেটা চাইছিল তাদের ইচ্ছাই পূরণ হচ্ছে, কিন্তু ওরা তো এটাই চেয়েছিল যে রামকৃষ্ণ মিশনকে ওখান থেকে বেদখল করে দেওয়া হোক। বিতর্কের মূলে শিলিগুড়ি সেবক রোডের 1.5 একরের একটি জমি। কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলা চলছে, শুনানি চলছে ভূমি রাজস্ব দপ্তরের অফিসে। মিশনের সেই জমিতেই শনিবার রাতে বন্দুক হাতে হামলার অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি গভীর রাতে সন্ন্যাসীদের রাস্তায় ছেড়ে আসা হয় বলেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন will try its level best to restore normalcy, এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত। কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গে পুলিশ তার মতো যথাযথ ব্যবস্থা নেবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এত কিছু ঘটে গেল, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি কিচ্ছু জানেন না এই সমস্ত ব্যাপারে। হামলা নিয়ে তার পুলিশি FIR করলো, অথচ তার কাছে হামলার কোনো খবরই নেই। পরে অবশ্য এটাও বলেছেন যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই, কিছু ঘটলে তবেই না যোগাযোগের প্রশ্ন, তাই না? আর একটা কথা, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে দুষ্কৃতী হামলার পরে হামলার আশঙ্কা করছেন ওই কার্তিক মহারাজও। কি অদ্ভুত অবস্থা দেখুন, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর সুরক্ষা চাইছেন এক সন্ন্যাসী। এতদিন বিরোধী নেতারা রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করতেন, এখন সাধু সন্ন্যাসীরাও পুলিশকে ভরসা করতে পারছেন না। এবার এরকম যদি একটা পরিস্থিতি হয়, তাহলে ভাবুন তো, ধর্ম অধর্ম এসব নিয়ে তো পরে ভাববেন, তার আগে নিজেদের নিয়ে ভাবাটা তো খুব জরুরি হয়ে যাচ্ছে। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। উনি উস্কেছেন তো, আজকে সনাতনী সংগঠনগুলোকে
উনি দাগিয়ে দিয়েছেন এবং তিনি উস্কেছেন। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। বহু এখানে রেসিডেন্সিয়াল তারা বিপন্ন, তারা ভয় ভীত হচ্ছেন, তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন আমরা আবেদন করেছি। ধর্মের একটা মূল অর্থ কি জানেন? যা ধারণ করা হয়। ঠিক যেরকম আগুনের ধর্ম দহন মানে পোড়ানো, মানুষের ধর্ম কি? সব মানুষ এক দেবতার আরাধনা করেন না, যার যেরকম আরাধ্য তার সেরকম দেবতা, এটা নিয়ে কারোর কিছু বলার নেই। আবার অনেকে তো আছেন যারা কোনো দেবতারই আরাধনা করেন না, তাদের নাস্তিক বলে। এই জায়গাটায় না হঠাৎ করে মনে হচ্ছিল রাজনৈতিক নেতারাও কি নাস্তিক? কারণ তাদের একটা ধর্ম আছে, যে ধর্মটা তাদের পালন করার কথা রাজনীতিকদের, সেটাকে তো রাজধর্ম বলে। কিন্তু রাজধর্ম তো তারা কেউ পালন করেন বলে মনে হয় না। রাজধর্ম পালন করলে তো সন্দেশখালি হয় না, চাকরি চুরি হয় না, লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ার পর যখন শেষের মুখে তখন এই সমস্ত হিংসা হয় না। দেখুন, তার মানে কোথাও গিয়ে যখন তারা নিজেদের ধর্মটা মানেন না, তখন তো তাদের নাস্তিকই বলতে হয়, তাই না? এটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যে আর কি। তারা অন্য কোনো ধর্মে বিশ্বাসী হতে পারে, সেটা তাদের নিজের ধর্ম। ওই মুখ্যমন্ত্রী তো বলেছে ধর্ম যার যার, সেরকম আর কি। তবে লোকসভাটা সবার, এটা আমরা বুঝেছি। আর যখন লোকসভা ভোটটা শুরু হচ্ছে তখন প্রধান ইস্যু ছিল সন্দেশখালি। শেখ শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ছিল সব থেকে বড় ইস্যু। নারী নির্যাতনের মতো অভিযোগ নিয়ে তখন সবাই কথা বলছিলেন। আর তারপরেই ভোটের ইস্যুটা দেখলাম বদলে গেল, ওই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে চলে এলো। তার কারণ ওই প্রথম দফা ভোটের 3 দিন পরে 26,000-এর প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। নেতারা সেটা নিয়েও তো অনেক কথা বললেন। তখন মনে হচ্ছিল এটা তাহলে ইস্যু হবে, কার দোষে চাকরি বাতিল হলো, কে যোগ্য কে অযোগ্য, কেন যোগ্যদের চাকরি যাচ্ছে, কেন চাল আর কাঁকড় আলাদা করতে পারলো না এসএসসি, কেন অযোগ্যদের জন্য যোগ্যরাও ভুগবেন। এই প্রশ্নগুলো বেশ কিছুদিন ভোটের বাজারে কলকে পেল। কিন্তু এখন দেখুন কি দিব্যি ও সমস্ত নিয়ে সব ধামাচাপা পড়ে গেছে, কেউ মাথা ঘামাচ্ছে না। এখন একটাই বিষয়, ধর্ম। চাকরি বাতিল বা সন্দেশখালির মতো বিষয় তাহলে কি পুরোপুরি বাতিলের খাতায় চলে গেল? এবার সেই কথাটাই আপনাদের বলবো, যে কথাগুলো না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুরুতে মহাভারতের শ্লোকের কথা বলছিলাম, তো এবার একটু রামায়ণের কথা বলি। রামচন্দ্রকে নিয়ে তো অনেক কথা ইদানিং বলেছেন নেতারা। আজ যখন সুযোগ পেয়েছি একটু আমরাও বলি আর কি। রামায়ণের উত্তরকাণ্ডে কি বলা হয়েছিল? রামচন্দ্রের সঙ্গে নাকি একটি কুকুরের কথোপকথন হয়েছিল। আসলে তিনি কুকুর নন, তিনি ছিলেন কালাঞ্জরের রাজা। মুনি ঋষিদের অভিশাপে কুকুর হয়ে গেছিলেন। তো সেই কুকুররূপী রাজার কথা শুনে এক ব্রাহ্মণকে শাস্তি দিয়েছিলেন রামচন্দ্র। কারণ সেই ব্রাহ্মণ ওই কুকুরকে অকারণে মারধর করেছিলেন বলে রাজা রাম নিশ্চিত হয়েছিলেন। অর্থাৎ কুকুরকে অত্যাচার করার অভিযোগে এক ব্রাহ্মণকে শাস্তি দিতেও কসুর করেননি রামচন্দ্র। এসবই রামায়ণে লেখা আছে। মহর্ষি বাল্মীকি আসলে বোঝাতে চেয়েছেন প্রকৃত রাজা তিনি, যিনি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন এবং তাকে শাস্তি দেন, তার জাত ধর্ম এই সমস্ত বিচার করেন না। আজ বসিরহাটের সভার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মেয়েদের ওপর অত্যাচার হলে তিনি কেষ্টু বিষ্টু রাম রহিম কাউকে ছাড়েন না। আরেকটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে যা ঘটেছে তার জন্য তিনি দুঃখিত। মানে কিছু কি ঘটেছে, এমন কিছু কি ঘটেছে যেটা
সাজানো নয়। আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না। সন্দেশখালীর মা বোনেদের জন্য যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি মর্মাহত, আমি দুঃখিত। মুখ্যমন্ত্রীর এই দুটো কথাই একটু তলিয়ে ভাবুন। প্রথমত, তিনি বলেছেন মহিলাদের অসম্মান করলে তিনি কাউকে রেয়াত করবেন না, তিনি যিনিই হন। আর দ্বিতীয়ত, তিনি বলেছেন সন্দেশখালীর মহিলাদের যেভাবে অসম্মান করা হয়েছে, যা যা ঘটেছে, তিনি মর্মাহত, দুঃখিত, সেই সব ঘটনা থেকে কষ্ট দিয়েছে। এই দুটো কথাই সন্দেশখালীর মহিলাদের আশ্বস্ত করার জন্য, ভরসা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সন্দেশখালীর মহিলারা সুবিচার চাইছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচারের আশ্বাস দিচ্ছেন। এই পর্যন্ত বিষয়টা একদম সহজ। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এই যে কথাটা শুনে আপনারা ভাবলেন না যে তাহলে কি এই যে এতদিন ধরে সাজানো ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছিল, সেই বক্তব্য থেকে পুরোপুরি সরে এলেন মুখ্যমন্ত্রী? না, সরে আসেনি। আসলে তার মতে সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করেছে বিজেপি, কারণ তাদের নিয়ে ষড়যন্ত্র করেছে। গোটা বিষয়টা ঠিক আছে, বক্তব্যের জায়গায় ঠিক আছে, শুধু প্রেক্ষাপটটা তিনি বদলে দিয়েছেন। এবার সমস্যা কি জানেন? সন্দেশখালীর নারী নির্যাতন প্রসঙ্গে তৃণমূলের সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে যদি ভাবতে বসেন, তাহলে আপনাদের চোখের সামনে ওই একের পর এক ভাইরাল ভিডিও ঘুরে বেড়াবে। সেই সমস্ত ভিডিও দেখিয়ে তৃণমূল নেতৃত্ব তারা দাবি করেছেন যে সব অভিযোগ মিথ্যে, সবটাই বিজেপির ষড়যন্ত্র। তাহলে কোথাও গিয়ে কি সবাই সন্দেশখালীর মা বোনেদের রাজনীতির বোড়ে বানিয়ে ফেলেছেন? কে বানিয়েছেন আমরা জানি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, কিন্তু গোটা বিষয়টার সন্দেহ নিরসন মুখ্যমন্ত্রী নিজেই করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তিনিও আসলে ওই ভাইরাল ভিডিওগুলোর দিকে ইঙ্গিত করেছেন। আরেকটা কথা এক্ষেত্রে না বললেই নয়, সত্যি মিথ্যে নিরসনটা তো তখনই হবে যখন পুলিশ তদন্ত শেষ করবে। কামদুনির অভিযুক্তরা তো হাইকোর্টে ছাড়া পেয়ে গেছে, কারণ তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ। সুতরাং কামধুনিটাও সাজানো ঘটনা ছিল। এখন সন্দেশখালীতেও যদি তেমন হয়, তাহলে ও আবার ফের হয়তো ষড়যন্ত্রের তত্ত্বই জোরালো হবে, কিন্তু গোটা সন্দেশখালী ওই কামধুনির মতোই এক আসনে চলে আসবে। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। সন্দেশখালী মহিলারা এর আগে প্রধানমন্ত্রীর সভায় গেছেন, আবার তৃণমূলের মহিলা সমাবেশেও সন্দেশখালীর থেকে প্রতিনিধি দল এসছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী যাননি? বিরোধীরা হয়তো এই প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যাবেন, এবার অবশ্যই যাবেন, শুধু একটা ছোট্ট শর্ত আছে। এই শর্তটা লোকসভার ওই বসিরহাট লোকসভার মানুষকে পূরণ করতে হবে। তাদের কেন্দ্র থেকে তৃণমূলের ওই হাজি নুরুল ইসলামকে জেতাতে হবে। তিনি জিতলেই তিনি সন্দেশখালীতে যাবেন। অর্থাৎ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর যে সফরটা, সেটা একটা শর্তাধীন বিষয়, কন্ডিশনস অ্যাপ্লাই বলে তোলায় ছোট্ট করে লেখা আছে। এই কন্ডিশনটা, এই শর্তের ব্যাপারটাই বিরোধীরা এতদিন বোঝেননি। আশা করি আজকের পর তাদের মনে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, বারবার ওই একটা প্রশ্ন করবেন না, কেন যাননি কেন যাননি। এখন যাবেন, এবং কোন শর্ত পূরণে যাবেন সেটা মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে দিয়েছেন, যাতে ওই বিরোধীদের মন থেকে দ্বন্দ্ব শব্দটাই কোথাও গিয়ে উড়ে যায় আর কি। এই দ্বন্দ্ব কথাটার দুটো মানে হয় জানেন তো, এক দ্বিধা বা সংশয়, যে সন্দেশখালীর ক্ষেত্রে যেটা পুরোদস্তুর প্রযোজ্য, আরেকটা হলো সংঘর্ষ বা যুদ্ধ, যেটা আজ বেলেঘাটায় দেখা গেল। বেলেঘাটা বুঝিয়ে দিল যে একটা ভোট সবার কাছে ইম্পর্ট্যান্ট। আজ সেই কাণ্ডটা ঘটলো জানেন তো, যেটার পর
বাকি আরও 2 দফার ভোট নিয়ে কমিশনকে আলাদা করে হোমওয়ার্ক করতে হতে পারে, করতে হবেই হয়তো। 2টো ভোট নিয়ে যদি কেলেঙ্কারি হতে পারে তাহলে 2 দফার ভোট বাকি আছে, কি অবস্থা হবে জানেন? 85 ঊর্ধ্ব ভোটারদের ভোট নেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সংবিধানের 326 নম্বর ধারায় লোকসভা আর বিধানসভার নির্বাচনে ওই প্রাপ্তবয়স্ক মানে বেশি বয়স্কদের ভোটদানের বিষয়টা ওইভাবে তাদের বাড়ির থেকে গিয়ে নিয়ে আসতে হবে, বা যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরও বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এ কথা স্পষ্ট করে বলা আছে। বেলেঘাটার ওই 85 ঊর্ধ্ব 2 জন ভোটারের ভোট নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা। নিয়মিত সঙ্গে পুলিশ, প্রিসাইডিং অফিসার বা বুথ লেভেল অফিসার, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী এজেন্ট সবাই ছিলেন, কিন্তু সেখানেই 2টো ভোট নেওয়ার বদলে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। পুলিশের সামনেই নাক ফাটলো, রক্ত ঝরলো, লাঠি চলল। কলকাতা উত্তর ভোট হবে শেষ দফায়, হাতে আরও 10 দিন। কিন্তু তার আগেই কলকাতা উত্তর কেন্দ্রে হাতাহাতির এই ছবিটা অনেক কিছুর উত্তর দিয়ে গেল। 85 ঊর্ধ্ব 2 বয়স্ক নাগরিকের ভোট নিতে গিয়েছিল কমিশন, আর সেই 2 ভোট ঘিরেই বচসা হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি। বাড়ি গিয়ে ভোটের সময় বিজেপির লোক এসে ঝামেলা পাকিয়েছে, অভিযোগ বেলেঘাটার তৃণমূলের। নির্বাচন কমিশন ভোট করাতে এসছে এলাকায়, তার সঙ্গে অন্য পার্টির কোনো ক্যাডার থাকবে কেন? 2 জন আমরা চিনি না, কেউ এলাকার লোক নয়, এসে মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করছে, তাদেরকে কটূক্তি করছে। কেন করবে? এটারই প্রতিবাদ করেছে এই 35-এর মহিলা। বিজেপি প্রার্থী তাপস রায়ের দাবি, কমিশনের নিয়ম মেনে দলীয় এজেন্ট ছিল কমিশনের সঙ্গে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। 2টো ভোট এখানে ছিল, এরা ঢুকতে দেয়নি তাদের। তখন প্রেসিডেন্ট আসে বা আমার ইলেকশন এজেন্ট আসে, সে বলে, তাকেও যারা ঘিরে ধরে অকথ্য গালিগালাজ যা করছে, স্লোগান শাউটিং, ওকে ধরে মারধর করে মুখ ফাটিয়ে দেয়। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্ট পৌঁছলে পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু হয়ে যায়, নাক ফাটে এক বিজেপি কর্মীর। গুন্ডা বাহিনী, শুনুন, আজকে 2টো ভোটের জন্য আজকে এই সন্ত্রাস হচ্ছে বেলেঘাটায়। লোকাল থানা বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এবং পুলিশের সামনে এই রবীন্দ্রকে মেরে ওর নাক ফাটিয়েছে পুলিশের সামনে। এজেন্ট অন্য কেউ ছিল, ইনাকে যেই ঘিরে ধরেছে আমি সামনে এসেছি, এবার আমাকে মানে ফেলে মারতে শুরু করে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী পৌঁছলে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। 4 তারিখে দিদির পা ধরবে, আর 5 তারিখে আমাদের তৃণমূল ভবন পরিষ্কার করবে। বাংলার মানুষ ওদের জন্য গো ব্যাক স্লোগান দিচ্ছে, ওরা শুনতে পাচ্ছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, ব্রিটিশ সরকার সাংবিধানিক সংস্কারের জন্য 7 সদস্যের একটা পার্লামেন্টারি দল পাঠিয়েছিল আমাদের দেশে। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের দেশের নাগরিক অধিকারটা সেটা ওই সাইমনের নেতৃত্বাধীন ওই কমিশনই ঠিক করবে। ভাবুন, আমাদের সব নাগরিক অধিকার, অথচ সেই কমিশনে ছিলেন না দেশের কোনো প্রতিনিধি। সেই 1928 সাল সারা দেশ গর্জে উঠেছিল। স্লোগান কি উঠেছিল? সাইমন গো ব্যাক। এই গো ব্যাকটা সেই থেকে আমরা খুব ভালোভাবে দেখতে শুরু করেছি, জানেন তো। আজকে তৃণমূল বিরোধীদের বলছে গো ব্যাক, আবার বিজেপি, সিপিআইএম, কংগ্রেস মানে বিরোধীরা যে যেখানে সুযোগ পাচ্ছে তৃণমূলকে গো ব্যাক বলছে। পলিটিক্যাল গো ব্যাক গোটা ব্যাপারটা, কারণ এই মুহূর্তে রাজনীতির একটাই বিষয়, ঢিল খেয়ে পাটকেল না ছুড়লে পলিটিক্যাল প্রেস্টিজ তো থাকে না। তাই বেলেঘাটা বা যাদবপুর বা মেদিনীপুর যেখানে যে সুযোগ পেল গো ব্যাকের সুর শুনিয়ে দিল। তাপস রায় গো ব্যাক শুনেছেন, হয় গো ব্যাক স্লোগান, নয়তো সরাসরি বাধার অভিযোগ। সৃজন ভট্টাচার্য আজ বাধার মুখে পড়েছেন, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী, তারা আবার শুধু স্লোগান নয়, ইট, পাটকেল, কাঁচের বোতলও নাকি পেয়েছেন। মানে তাদের ছুঁড়েছে আর কি লোকজন, হাতের কাছে যে যেটা পাওয়া যায় সেটাই ছুঁড়ে দেয় ওই বিরোধীদের লক্ষ্য করে। আগামী 2টো দফা এরকম উড়ন্ত বস্তু যদি এগিয়ে আসতে থাকে, মানে উড়তা বেঙ্গলকে কি এরকমভাবে নির্বাচন কমিশন দেখতে চাইবে?
জোর করে নাগরিকের সাংবিধানিক অধিকারের সংস্কার করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনেছিলেন সাইমন সাহেব। আজ স্বাধীন দেশে ভোটাধিকার প্রয়োগের লড়াইয়েও গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে নেতা নেত্রীদের। শুধু বিরোধী নয়, মাঝে মধ্যে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে শাসক প্রার্থীদেরও। যার যেমন শক্তি সে তেমন করে বাধা দিচ্ছে, বাধা দিয়েই অধিকার কায়েমের চেষ্টা চলছে। তাই বাধা দেওয়াটাও আজকাল রাজনৈতিক অধিকার। এদিন 7 সকালে প্রচারের অধিকার বলেই পঞ্চশায়রে গিয়েছিলেন জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। গাড়িতে করে প্রচারের সময় একদল তৃণমূল কর্মী সমর্থক স্লোগান তুলে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কালকে রাতে 100 নম্বর ওয়ার্ডে সব ফ্লেক্স ব্যানার সব ছিঁড়ে দিয়েছে। এমন বিরাট বীরপুরুষ রাতের অন্ধকারে এসে ছিঁড়েছে, দিনের বেলা ছেঁড়ার সাহস নাই। লোকে জানে যে পাড়ার লোকে তাহলে রিয়াক্ট করবে। আজকে সকালবেলা আমি ঢুকেছি 109 নম্বর ওয়ার্ড শহীদ স্মৃতি কলোনি। ওইসব প্রতিবার এইসব করে তৃণমূল, কিছু লোককে জোটায়, তারা পতাকা টতাকা নিয়ে ওইসব চেং মাছের মতো লাফায়। তাই এবার ইট ফিট মেরেছে, পতাকা টতাকা ছিঁড়েছে, ওইগুলো আমরা ইলেকশন কমিশনে জানাবো। ইট ছোড়া, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তুলছেন সৃজন। ছোড়াছুড়ি নানা প্রান্তেই চলছে। এদিনই মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, মিঠুন চক্রবর্তীর র্যালি লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় দেদার। এই যে উড়ন্ত বস্তুর ব্যাপারটা না, এটা কে ছুড়বে, কার দিকে ছুড়বে, কোথাও গিয়ে সেটা ওই রাজনৈতিক লোকজন ছুড়বে না নিরাপত্তারক্ষীরা ছুড়বে, এর ওপরে কিন্তু যথেষ্ট আশঙ্কার জায়গা তৈরি হয়ে বসে আছে আমাদের মনে। জানেন তো, ভোট তো আমি আপনিই দিতে যাব, এই উড়ন্ত বস্তু যদি কোথাও আনআইডেন্টিফাইড অবজেক্টের মতো, ইউএফওর মতো উড়ে এসে দাম করে আমাদের ওপর ল্যান্ড করে, কি অবস্থা হবে ভাবতে পারছেন? চিন্তার বিষয় মশাই। আমরা চাই যে নির্বাচন কমিশন খুব কড়া হোক, ঠিক যেরকম প্রথম দিকেরগুলো ছিল, এবং আমরা আবার বলতে পারি একটা শান্তিপূর্ণ নির্বাচন হলো আর কি, কমপ্লিট শান্তিপূর্ণ। প্রয়োজনে নির্বাচন কমিশন অবশ্য করা হতে পারে না যে তা নয়। ভোট প্রচারে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনেছিলেন তো? সেই জন্য তাকে শোকজ করেছিল কমিশন। আজ তাকে, মানে প্রাক্তন বিচারপতিকে, এই মুহূর্তে বিজেপি প্রার্থী তমলুকে, তাকে সেন্সার পর্যন্ত করা হয়েছে। কুরুচিকর ব্যক্তি আক্রমণ করেছেন, এই জন্যেই নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, এবং সেই জন্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে কাল বিকেল পর্যন্ত নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না অভিজিৎ গাঙ্গুলি, অর্থাৎ তার মুখ বন্ধ 24 ঘন্টার জন্য। শনিবার 6ষ্ঠ দফায় তমলুকেও ভোট রয়েছে। এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়েও অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিনের প্রচারের সুযোগ হারালেন। আচ্ছা, এতে তার লাভ হলো না ক্ষতি হলো, এইটা একটা বড় প্রশ্ন, জানেন তো। কারণ বলা তো যা হয়ে গেছে, মুখের কথা হাতের তীর, একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। এবার আপনি তার জন্য 2 দিন মুখ বন্ধ করে রাখলেন, তা তো ঠিক আছে, কিন্তু তীরটা যদি গিয়ে যেখানে লাগার সেখানে লেগে গিয়ে থাকে, তাহলে তো যা হওয়ার তা হয়েই গেল। 2021-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঠিক এইভাবেই কিন্তু সেন্সার করেছিল নির্বাচন কমিশন। ভোটের রেজাল্ট বেরোনোর পর বিজেপি নেতারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করায় তাদের বিরুদ্ধেই গেছে ফলটা, হিতে বিপরীত হয়েছে। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ করেছিল তৃণমূলের নালিশও কি ওইভাবে বুমেরাং হয়ে যেতে পারে জানি না, কিন্তু গোটা ব্যাপারটা দেখতে দেখতে ভাবছিলাম সেক্ষেত্রে সেন্সার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য সেন্সার হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমন ফ্যাক্টর একজনই। যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে, যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটরি বলে মনে করছি, সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন, তখন আমাকে দেখতে হবে উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে। আমি এত সহজে দমে যাবার লোক নই। विचारपति का जो भाषा है वो शालीन होना चाहिए, अशालीन भाषा व्यवहार नहीं करना चाहिए। वीडियो देखा नहीं जो बोल रहे हैं कि वायरल हो रहा है, अगर वो अशालीन भाषा व्यवहार किए हैं तो ये एक विचारपति का भाषा नहीं हो सकता। निर्वाचन कमिशনের তরফে ঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ওই কুৎসিত শব্দগুলো প্রয়োগ করলেন, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেউ তার কোনো প্রতিবাদ করেননি। এটা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, এটা ভারতীয় জনতা পার্টির জন্যও একটা বড় শিক্ষা। আমরা এটা স্বীকার করে নিলাম
ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত, 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। দেখুন, আদালতের বিচারকদের বলা হয় ধর্মাবতার, ঈশ্বরের অবতার ভেবে নয়, ন্যায় বিচারের প্রতীক ভেবেই বিচারক বা বিচারপতিদের ধর্মাবতার বলা হয়। এবার বিচারপতির আসন ছেড়ে তো রাজনীতির যুদ্ধে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, প্রাক্তন বিচারপতি তাকে বলছেন যে একজন বিচারপতির এরকম ভাষা হওয়া উচিত না, কিন্তু মুশকিল হচ্ছে ওই ট্রান্সফরমেশন তো হয়ে গেছে, তিনি আর প্রাক্তন বিচারপতি নন এই মুহূর্তে, তিনি এখন নির্বাচনের প্রার্থী। নির্বাচনের প্রার্থীর জন্য তাকে তো নির্বাচন যে কমিশনের যে সমস্ত ন্যায়বিধি রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে, কিন্তু তিনি এখন বলছেন তাকে ন্যায় বিচারের জন্য লড়তে হচ্ছে। আইনটা তো দেখুন, একবার যিনি বিচারক তিনি তো চিরকালই বিচারক, মনে মনে তো তাই থেকে যান। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি ওই কমিশনের নির্দেশ মানবেন এটা বলেছেন, কিন্তু সেটার মধ্যে কোন কোন অংশ তার জন্য মানহানিকর এবং সেই নির্দেশ তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন সেই কথা ভাবতে শুরু করেছেন। রাজনীতিতে নবীন হলেও প্রাক্তন বিচারপতি তো, ফলে চ্যালেঞ্জ নিয়ে আইনি পথে কীভাবে চ্যালেঞ্জ নিতে হয় সেটা বিলক্ষণ জানেন। সেক্ষেত্রে তিনি কি এই শুভেন্দু অধিকারীকে দেখে আরও বেশি অনুপ্রাণিত হচ্ছেন? আজ কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে গিয়েছিল পুলিশ, বিজেপি বলছে যে অস্ত্র আর মাদক রেখে বিরোধী দলনেতাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তারা, এটা তাদের অভিযোগ। আর পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা শুভেন্দু অধিকারীর অফিসে হানা দিয়েছিল। পুলিশ তার অফিস থেকে ঘুরে যাওয়ার পর কোলাঘাট থানায় গেছিলেন বিরোধী দল নেতা। মেদিনীপুরের মাটি সেটা যে দুর্জয় ঘাঁটি, এটা বুঝিয়ে দিতেই কি ষষ্ঠ দফার ভোটের আগে শুভেন্দু অধিকারী থানায় চলে গেলেন, বিক্ষোভে বসলেন। পুলিশকে চ্যালেঞ্জ করা মানে কি? মানে তো পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ করা, আর পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী, তাকে চ্যালেঞ্জ জানানো মানে তো সরাসরি তৃণমূলকেই চ্যালেঞ্জ জানানো। আচ্ছা, এই এতটা অবধি কি ভেবেছেন শুভেন্দু অধিকারী, নাকি তিনি ওই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে অবধি পৌঁছেই থেমে যেতে চেয়েছেন? কারণ তার প্রথম এবং শেষ চ্যালেঞ্জ এখন অবধি যা দেখছি তা তো মুখ্যমন্ত্রী। আইপ্যাকের লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি মমতার অত্যাচারের শিকার। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি, আমার ভিডিও সিসিটিভি ফুটেও যে আমি ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি। ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে, এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই। ওটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার গাড়ি হোক চেকিং হতেই পারে। তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে, অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন। সেই জন্যেই একটা ভাড়া বাড়িতে সেখানে নাকি পুলিশি অভিযান, নাটক আর কত দেখব? তমলুকে যত খুশি নাটক করুন আপনারা, তমলুকে সিপিআইএম জিতবে। যত খুশি বিজেপি আর তৃণমূল নাটক করে নিজেদের বাইনারি তৈরি করার চেষ্টা করুক, সারা বছর ধরে এরা কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ভোটের মুহূর্তে এইসব গালগল্প দেখিয়ে নাটক করে নিজেদের মধ্যে বাইনারি তৈরি করার চেষ্টা করছে, এই বাইনারি ব্যর্থ হবে। দেখলেন তো, ঘুরে ফিরে সেই একই স্টপেজে গিয়ে থেমেছেন শুভেন্দু অধিকারী। আরও একটা জিনিস আমি দেখলাম, এই গোটা বিষয়টার মধ্যে ষড়যন্ত্রের অভিযোগটা উঠে এলো। অর্থাৎ আমাদের রাজ্যে ভোটের ইস্যু টিস্যুগুলোর মধ্যে বা ভোট সংক্রান্ত যে কোনো ব্যাপারের মধ্যেই এখন ষড়যন্ত্র কথাটা খুব ভালো চলছে, কোট আনকোট ষড়যন্ত্র রাজনীতি। আচ্ছা, শুধু রাজনৈতিক দলের নেতারাই কি তারা এই ভোটের মরশুমে ষড়যন্ত্র করছেন?
প্রকৃতি কি করছে না বলা খুব মুশকিল, জানেন তো, কার মতিগতি কি কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু ফল তো আমাদের ভুগতে হচ্ছে। এই যে পঞ্চম দফার ভোটে কয়েকটা জায়গায় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জন্য বেশ কয়েকটা জায়গায় ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। এবার এই ষষ্ঠ দফার ভোটের আগে তাও তো অনেকগুলো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার কয়েকটা জায়গায় ভোট বিঘ্নিত হবে না তো? কারণ ভোট বিঘ্নিত হওয়া মানে সেটা প্রাকৃতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আবার গণ্ডগোল, ওই ভোটিং মেশিন আটকে রাখার চেষ্টা, এবং তারপর সেটাকে ঘিরে কোট অ্যান্ড কোট ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু সেক্ষেত্রে ষড়যন্ত্রী কে এটা একটু ভেবে দেখুন তো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.